কখনো কি কাউকে এমনভাবে ভালোবেসেছেন যাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিতে ইচ্ছা করে না? ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখাটা দুঃস্বপ্নের মতো মনে হয়, যার জন্য সবকিছু করা যায়। আজকে এমনই একজন পাগলাটের লাভারের গল্প শোনাবো আপনাদের। কলেজের কালচারাল প্রোগ্রামে তাদের প্রথম দেখা, তারপর পরিচয়, গল্প, ফোন নম্বর এক্সচেঞ্জ, তারপর প্রপোজ, আর এরপরেই প্রেম। 6 বছরের সম্পর্কে এসে আরন এবং দিবিয়ার ওপর নানা প্রতিকূলতা আসতে থাকে। তারা কি শেষ পর্যন্ত তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবে? এই নিয়ে আমাদের আজকের গল্প। আজকের এই গল্পটি আপনাদেরকে ভালোবাসার অনুভূতি দেবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে বাস্তবতা শেখাবে। আপনাদের সবাইকে গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তাহলে চলুন গল্পের সূচনায় যাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমাদের আজকের সিনেমার নায়িকা দিবিয়া সার্ফিং বোর্ড প্র্যাকটিস করছে। সে তার কলিগ ভিকির ফেরাউলের জন্য সমুদ্রে বেড়াতে গিয়েছে। তারপর তারা সবাই একসাথে বসে মোবাইলের অ্যাপের মাধ্যমে ট্রুথ এবং ডেয়ার খেলছিল। খেলার এক পর্যায়ে দিবিয়ার পালা যখন আসে, তখন তার ট্রুথ হয় কিভাবে তার প্রথম ভালোবাসার সাথে পরিচয় হয়েছিল। দিবিয়া এই কনফিউশনটা করতে চাচ্ছিল না, সে আরেকবার খেলতে চাচ্ছিল। কিন্তু সবার জোরাজোরিতে সে বলতে শুরু করে, দিবিয়ার ভাষায় বলছি, আরনের সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের 2য় বর্ষের একটা কালচারাল প্রোগ্রামে। তখন সে অলিভ কালারের একটা শার্ট, কালো জিন্স এবং সাদা স্নিকার্স পরেছিল। কলেজে তার বেশ জনপ্রিয়তা ছিল, তাই স্টেজে উঠতেই সবাই করতালিতে মেতে ওঠে। সে জনপ্রিয় কিছু তারকাদের ভালো মিমিক্রি করে, সবাই মুগ্ধ হয়ে তার পারফরমেন্স দেখে। ওই প্রোগ্রামে সে প্রথম পুরস্কার পেয়েছিল, তাই তখন সবার টেনশন তার দিকেই ছিল। এত সব কিছুর মাঝেও সে আমাকে খেয়াল করে এবং এরপর থেকেই আসা যাওয়ার পথে আমাদের দৃষ্টিবদল হতে থাকে। তারপর একদিন আমি জানতে পারি অরুণ আমার ক্লাসমেট আবিনাশের বন্ধু। আমাদের পরিচিতি হয়, আমরা একসাথে ক্যান্টিনে আসা যাওয়া করতে লাগলাম। তারপর একদিন ফোন নম্বর এক্সচেঞ্জ হয়, আর এরপর থেকেই আমাদের মেলামেশা শুরু। আমার 22তম জন্মদিনে সে আমাকে একটা সারপ্রাইজ গিফট দেয়। সেখানে 21টা গিফট ছিল এবং একটা লেটার। সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে ওয়াইফি। এটা বলতে গিয়ে দিবিয়ার গাল মিষ্টি হাসিতে ভরে ওঠে। তখন দিবিয়ার মনে মনে তার অতীতের কিছু রোমান্টিক মুহূর্ত ভেসে ওঠে। দিবিয়া তার কল্পনা থেকে বর্তমানে ফিরে আসে, আর ঠিক তখনই আরুনের কল আসে। কিন্তু কলটা দেখে দিবিয়ার মুখে বিরক্তির ছাপ ভেসে ওঠে। সে প্রথম ফোনটা ইগনোর করে, কিন্তু তারপরেই আরেকটা কল আসে। সে কলটা রিসিভ করে। তখন আরুন জানতে চায় সে কোথায়। দিবিয়া তখন আরুনকে মিথ্যা কথা বলে। সে বলে সে তার এক বান্ধবীর বাসায় আছে। আরুন তখন দিবিয়াকে লাইভ লোকেশন শেয়ার করতে বলে এবং বলে সে আশেপাশেই রয়েছে, যাওয়ার সময় তাকে নিয়ে যাবে। দিবিয়া আরুনকে নিষেধ করে, কিন্তু আরুন তখন রেগে গেলে দিবিয়া তখন তাকে সত্য বলতে বাধ্য হয়। আর এটা শুনে আরুন প্রচণ্ড রেগে যায় এবং দিবিয়ার সাথে খারাপ ব্যবহার করে। দিবিয়া তখন রাগ করে তার ফোন বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা আরুনকে দেখতে পাই, সে প্রচণ্ড রেগে আছে। সে বাসা থেকে খুব দ্রুত তৈরি হয়ে বের হয়ে পড়ে, কিন্তু মাঝপথে তার স্কুটারের টায়ার পাংচার হয়ে যায়। তখন সে তার এক বন্ধুকে ফোন করে আসতে বলে। যাত্রাপথে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। তখন সে বলে যে সে দিবিয়াকে বারণ করা সত্ত্বেও ভিকির ফেয়ারওয়েলে গিয়েছে। তখন আমরা জানতে পারি যে ভিকির সাথে আরনের আগেও ঝামেলা হয়েছিল এবং এর কারণে সে জেলখানাতেও গিয়েছিল। তখন আরনের বন্ধু তাকে অনেক বুঝিয়ে বলে যে আগে শান্ত হয়ে কি করবে সেটা সিদ্ধান্ত নাও, তারপর সেখানে যাও। তখন আরনের বন্ধু তাকে নিয়ে মদের আড্ডায় যায়। সেখান থেকে মদ পান করে মাথা ঠান্ডা করে সে দিবিয়ার বাসায় যায়। সে দিবিয়াকে কল করে নিচে আসতে বলে। সেখানে তাদের কথা কাটাকাটি একসময় ঝগড়াতে পরিণত হয় এবং দিবিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আরুন তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পাশে থাকা একটা গাড়ির কাছে ঘুষি দেয়। এতে আরুনের হাত কেটে যায়, রক্ত গড়িয়ে পড়তে থাকে। দিবিয়া শব্দ শুনে পেছন ফিরে আসে, আর তখনই আরুন জ্ঞান হারায়। দিবিয়া আরুনকে হাসপাতালে নিয়ে যায়। তার ট্রিটমেন্ট শেষ হওয়ার পর দিবিয়া বাড়ি ফিরে যেতে চায়। তখন আরুন তাকে অনুরোধ করে তার সাথে বাড়ি যেতে বলে। যাওয়ার পথে আরুন তার কাছে ক্ষমা চায়, কিন্তু দিবিয়া তখন তার প্রতি রেগে আছে, কারণ তাদের মধ্যে প্রতিজ্ঞা হয়েছিল এই যে আরুন কখনো দিনের বেলা মদ পান করবে না এবং খারাপ ভাষায় কথা বলবে না। তখন আরুন তাকে বলে যে সে তার কাছে মিথ্যা কথা বলে সেখানে যাওয়াতেই সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, এবং আরুন তখন বলে যে দিবিয়া যদি এরকম আর না করে তাহলে সেও তার প্রতিজ্ঞা ভাঙবে না। তখন দিবিয়া একটু শান্ত হয়। আরুন বাড়ি ফিরে আসে। তার মা খুবই চিন্তিত ছিল, কারণ সে ফোন ধরছিল না এবং তার হাতে ব্যান্ডেজ দেখে তার মায়ের চিন্তা আরও বেড়ে যায়। তখন আরুনের বাবা বসে খাবার খাচ্ছিল। এক পর্যায়ে আরুনের বাবার সাথে তার কথা কাটাকাটি হয়। তার বাবার অভিযোগ যে আরুন ব্যবসার নামে 15 লাখ টাকা নিয়ে শেষ করে ফেলেছে। এটা শুনে আরুন প্রচণ্ড রেগে যায় এবং সে তার বাবার সাথে প্রচণ্ড রাগ দেখায়।
তাই আরুনের বাবা তার গায়ে হাত তোলে, কিন্তু আরুন পাল্টা তার বাবাকে আক্রমণ করতে যায়। তখন আরুনের মা কান্নায় ভেঙে পড়ে। আরুনের মা একটা চাকরি করে। পরের দিন আরুন যখন তার মাকে অফিস দিয়ে আসছিল, তখন তার মা তাকে বলে যে 7 লক্ষ টাকা খরচ করে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, এরপর বিজনেস করবে বলে তোমাকে 15 লাখ টাকা এনে দিলাম, তারপরেও তুমি কোনো কিছু করতে পারলে না। তাই তোমাকে ছোট করে নয়, তোমাকে বোঝানোর জন্য বলছি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করো, যেন পরে কেউ আমাকে বলতে না পারে যে সন্তানের জন্য আমি কোনো কিছুই করিনি। মাকে অফিস দিয়ে এসে আরুন তার এলাকার এক বড় ভাইয়ের বাড়িতে যায়। সে একটা ক্যাফে খুলতে চায় এবং তার জন্য কিছু টাকা অ্যাডভান্স আনার জন্য সে তার বাড়িতে যায়। কিন্তু তার ওই ভাই বলে যে এ ব্যাপারে আমি বিকেলে তোমার সাথে কথা বলবো। কিন্তু বিকেলে দিব্যাকে নিয়ে তার ডিনারে যাওয়ার প্ল্যান আছে। তাই সে ওই বড় ভাইকে মিথ্যা কথা বলে যে সে তার মাকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এই বলে সে ওখান থেকে চলে আসে। তারপর আরুন বাজার করে বাসায় গিয়ে আপেল দিয়ে একটা ডেজার্ট বানায় এবং পরে সেটা দিব্যার সাথে ডিনার করার সময় তাকে খাওয়ায়। দিব্যা তার বানানো আপেল পাই খুব এনজয় করে খায়। তখন আরুন গতকালকের ঘটনার জন্য দিব্যার কাছে আবার ক্ষমা চায়। দিব্যা আরুনের কথায় গলে যায়। তারপর রাতে তারা রুমে গিয়ে ঘনিষ্ঠ সময় পার করে। পরের দিন দিব্যা অফিসে গিয়ে তার জন্য একটা কফি বানাচ্ছিল। তখন তার এক কলিগ তার গলায় থাকা কামড়ের দাগটা লক্ষ্য করে। দিব্যা তখন লজ্জায় লাল হয়ে যায়। তারপর একদিন দিব্যা এবং আরুন একটা পার্টিতে যায়। কলেজ লাইফে তার এক ক্লাসমেট ছিল যার নাম প্রবীণ। দিব্যার উপর তার ক্রাশ ছিল, তাই আরুন প্রবীণকে সহ্য করতে পারে না। আর আজকের এই ট্রিটটাতে ছিল প্রবীণ, কারণ তার কোম্পানি অনেক বড় একটা মাইল ফলক করেছে। সেখানে যাওয়ার পর প্রবীণকে দেখেই আরুনের মেজাজ খারাপ হয়ে যায়। আর যখন দেখতে পায় যে দিব্যা তার সাথে কথা বলছে, তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তখন সে একের পর এক হুইস্কি খেতে থাকে। ওই পার্টিতে আরুনের ক্লাসমেট প্রায় সবাই ছিল। তার মধ্যে একজন আরুনকে ডেকে নিয়ে পাশে বসায়। ওরা আরুনের সাথে হাসি ঠাট্টা করতে চায়, কিন্তু আরুন তাদেরকে কোনো রকমে পাশ কাটাতে যাচ্ছিল। তখন সে দিব্যাকে কল করে তার কাছে ডাকতে চায়, কিন্তু দিব্যা কল কেটে দিয়ে তাকে সেখানে ইশারায় ডাকে, যেখানে তাদের আরো কয়েকজন বন্ধু বান্ধবের সাথে প্রবীণে রয়েছে। আরুন তার মেজাজ শান্ত রেখে সেখানে যায়। সেখানে কথাবার্তার এক পর্যায়ে প্রবীণ আরুনকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে। আরুন তাকে জানায় যে সে একটা কফি শপ খোলার পর্যায়ে আছে। প্রবীণ তখন তাকে বলে যে তার যদি কোনো রকমের সাহায্য বা টাকার প্রয়োজন হয় যেন সে তাকে জানায়। প্রবীণ তখন আরুনকে আরো কিছু উপদেশ দিচ্ছিল, কিন্তু আরুন তার কথাবার্তাগুলো অপমান হিসেবে নিচ্ছিল, কারণ সে প্রবীণকে পছন্দ করত না। দিব্যা তখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য বলল যে আরুন কফি শপ খোলার আগ পর্যন্ত একটা ডিজাইনিং কোম্পানিতে জয়েন করতে চাচ্ছে। আর তখন প্রবীণ তাকে বলে যদি ডিজাইনার হিসেবে চাকরি করতে যায় তাহলে যেন সে তার কোম্পানিতে তার সিভি জমা দেয়। প্রবীণ তার একটা ব্যবস্থা করবে। আর এটা শুনে আরুন তার মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রবীণকে মারতে যায়। এই ঘটনায় দিব্যা একদম ভরকে যায়। সেখানে একটা ঝামেলা তৈরি হয় এবং দিব্যা তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে। আরুন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু দিব্যা মানতে নারাজ। দিব্যা আরুনকে সেখানে ফেলে রেখে চলে যায়। তারপর সে আরুনকে ব্লক করে দেয়। বেশ অনেকদিন যাবৎ সে আরুনকে ইগনোর করে। এদিকে আরুন দিব্যার কাছে ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু দিব্যা আরুনকে ইগনোর করেই যায়। এদিকে আরুন নতুন কিছু করার চেষ্টা করে। সে ডিজাইনিং প্র্যাকটিস করে এবং একটা কোম্পানিতে ডিজাইনার হিসেবে চাকরিও নেয়। সে তার নতুন কোম্পানির আইডি কার্ডের ছবি দিব্যাকে পাঠায়। বেশ কিছুদিন সময় কেটে যায়। তারপর দিব্যা একটু শান্ত হয়ে তাকে আনব্লক করে এবং সে আরুনের সাথে দেখা করে। দেখা হবার পর আরুন দিব্যাকে বলে যে তাদের ব্যাপারে দিব্যা বাসায় কবে কথা বলবে। দিব্যা তখন বলে যে তার আরো কিছু সময় দরকার, কারণ সে বিয়ের জন্য এখনই প্রস্তুত না। আরুন তখন দিব্যাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখন মদ পান বন্ধ করে দিয়েছে আর চাকরি করছে শুধুমাত্র দিব্যার জন্যই। দিব্যা একটু চিন্তায় পড়ে যায়। পরে এই ব্যাপারটা যখন সে তার কলিগকে জানায়, তার কলিগ তখন তাকে বোঝায় তাকে আর একটু চিন্তা করে দেখার জন্যে, কারণ আরুন প্রায় সবসময় তার সাথে এমন করে থাকে। তাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চায়, তাকে সন্দেহ করে। তারই স্বভাব যদি বিয়ের পরেও থেকে যায় তাহলে দিব্যার জীবন দুর্বিষহ হয়ে পড়বে। কয়েকদিন পর দিব্যা আরুনের বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে যায়। সেখানেও তার মা দিব্যাকে বলে যে তাদের বিষয়টা পরিবারকে জানিয়ে যেন তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। দিব্যা আবারও দুশ্চিন্তায় পড়ে যায়। সে আরুনকে ভালোবাসে ঠিকই, কিন্তু আরুন আগের চেয়ে অনেক পাল্টে গিয়েছে। তাদের এখন প্রায় প্রতিদিনই ঝগড়া হচ্ছে। আরুনের মা দিব্যাকে ডোসা বানিয়ে খাওয়াচ্ছিল, আর তখনই আরুনের বাবা মাতাল অবস্থায় ঘরে ঢোকে এবং সে তার মা এবং আরুনের সাথে খারাপ ব্যবহার করে। দিব্যার সামনে আরুনকে ছোট করে কথা বলে। তারপর একদিন দিব্যা তার অফিসের কলিগদেরকে নিয়ে বাসায় খাবার দাবারের আয়োজন করেছে। তাদের অফিসে নতুন একজন জয়েন করেছে। সে একেবারেই আরুনের উল্টো। তার নাম মাদান। সে চাকরির পাশাপাশি একজন ট্রাভেল ব্লগার এবং তার বেশ বড় একটা ফ্যান বেজ রয়েছে।
সে নম্র, ভদ্র, ভালো রান্না করতে পারে এবং কথায় কথায় দিব্যা জানতে পারে যে সে কোনো ধরনের মাদক পছন্দ করে না। একজন আদর্শ ব্যক্তির কাছে ঠিক যেমনটা আশা করা যায়, মাদান ঠিক তেমনই। তখন আরুনের কল আসে এবং কোথায় আসে জানতে চাইলে দিব্যা আরুনকে আবারও মিথ্যা কথা বলে। তারপর দ্রুত সিন বদলের মধ্যে আমরা দেখতে পাই আরুন তার নতুন ক্যাফের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, আর অন্যদিকে দিব্যা তার অফিসের ব্যস্ততার ফাঁকে ফাঁকে তার কলিগদের সাথে আড্ডা হাসি ঠাট্টা করে যাচ্ছে। কিন্তু আরুন তার বর্তমান চাকরির প্রতি একটু উদাসীন, আর এটা কর্তৃপক্ষ খেয়াল করে এবং একটা সময় তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আরুন এই খবরটা দিব্যাকে জানাতে গিয়েও বিরত থাকে। তারপর আরুন তার বন্ধুকে নিয়ে তার ওই বড় ভাইয়ের বাড়িতে যায়। ক্যাফে খোলার জন্য ফান্ডিং এর দায়িত্ব ওনার ছিল। আরুন গিয়ে তাকে জানায় যে তার ভরসায় সে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু তার সেই বড় ভাই বলে যে এই মুহূর্তে তাকে সে টাকা দিতে পারবে না, কারণ তার এক আত্মীয়ের চিকিৎসার জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা সে খরচ করে ফেলবে। এটা শুনে আরুন একটু রেগে যায় এবং সেখানে একটা ঝামেলা তৈরি হয়। আরুনের বন্ধু সেখানে ছিল, তখন সে আরুনকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আরুন তখন আবারও মদ পান করে এবং সে দিব্যাকে কল করে। সে দিব্যার সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু দিব্যা তখন তাকে মিথ্যা কথা বলে। সে বলে সে তার বাবাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছে, কিন্তু আসলে সে তার কলিগদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল। কিছুদিন পর মাদান তার 5 লাখ ফলোয়ার্সের উপলক্ষে দিব্যা এবং সবাইকে একটা ট্রিট দিচ্ছিল। একসময় তারা প্ল্যান করে যে তারা সবাই দিব্যার বাসায় পার্টি করতে যাবে এবং সেখানে তারা একসাথে নেশা করবে। যাওয়ার পথে তারা সবাই একসাথে নেশাদ্রব্যটি আনতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সাপ্লায়ার ছিল আরুনের বন্ধু, আর তখন আরুন তার সাথেই ছিল। দিব্যা তখন আরুনকে দেখে ফেলে, তাই সে তখন আরুনকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে সে কোথায়। আরুন তাকে মিথ্যা কথা বলে, কারণ সে এখনো দিব্যাকে জানায়নি যে সে চাকরি ছেড়ে দিয়েছে। দিব্যা এতে খুব কষ্ট পায়। তখন তার সাথে থাকা সবাই তাকে অনেক বোঝায়। নেশাদ্রব্যটি বিক্রি করার সময় আরুনের বন্ধু মাদানকে চিনে ফেলে এবং কৌতূহলবশত সে তার প্রোফাইল বের করে আরুনকে দেখায়। আরুন তখনও জানতো না যে দিব্যা মাদানের সাথে এত ঘনিষ্ঠভাবে ঘোরাফেরা করছে। আরুন মাদানের রিলসগুলো দেখতে দেখতে সেদিনের ভিডিওটা দেখতে পায় যেদিন দিব্যা তার কলিগদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল, আর এটা দেখে আরুনের মাথা ঘুরে যায়। প্রচন্ড রাগ নিয়ে সে দিব্যাকে কল করে, কিন্তু দিব্যার ফোন বন্ধ পায়, তাই সে দিব্যার বাসায় যায়। দিব্যা দরজা খোলে। তারা দুজনেই একে অপরের উপর প্রচন্ড রেগে আছে। ছাদে গিয়ে তারা কথা বলে, কিন্তু প্রতিবারের মতোই আরুন তার মাথা গরম করে ফেলে এবং দিব্যার সাথে বাজে আচরণ করে। দিব্যা তখন তাকে ছাদে রেখে বাসায় ফিরে আসে, কিন্তু তখনও আরুনের মাথা ঠান্ডা হয়নি। সে আবারও দিব্যার দরজার সামনে এসে তাকে ডাকতে থাকে। দিব্যা দরজা খুলছিল না। তখন তার কলিগ দীপান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সেখানে আবার একটা ঝামেলা তৈরি হয়। দিব্যা আরুনের এমন আচরণে কান্নায় ভেঙে পড়ে। আরুন বাসায় ফিরে এসে প্রচুর মদ পান করতে থাকে এবং ওই অবস্থায় সে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। সকালবেলা আরুনের মায়ের এক কলিগ তাদের বাসায় আসে এবং তার মাকে ডেকে উঠাতে যায়, কিন্তু তখন দেখতে পায় তার মা আত্মহত্যা করার চেষ্টা করেছে। ডাক্তারদের অনেক চেষ্টার পর তার মাকে বাঁচানো সম্ভব হয়। তখন তার বাবা হাসপাতালে যায়, কিন্তু আরুন তার বাবার সাথে খুব বাজে আচরণ করে তাকে সেখান থেকে বের করে দেয়। আরুন তখন দিব্যাকে তার মায়ের আত্মহত্যার বিষয়টি জানায়। তখন দিব্যা তার মাকে দেখতে আসে। আরুন তখন তার জীবনের একেবারে দুর্বিষহ পর্যায়ে ছিল। তার কোনো চাকরি নেই, তার বাবা একজন অসৎ লোক, তার মা বাঁচতে চাচ্ছে না। এখন দিব্যাও তাকে বলছে সে যেন তাকে ভুলে যায়। বেশ কিছুদিন পর দিব্যার জন্মদিনের অ্যালার্ট মেসেজেই আরুনের ঘুম ভেঙে যায়। সে দিব্যাকে ভয়েস মেসেজ দিয়ে উইশ করে। তার কিছুদিন পর দিব্যার কল আসে এবং সে আরুনকে তার বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করে। সেখানে গিয়ে আরুন দিব্যার সাথে একা কথা বলার জন্য তাকে ছাদে নিয়ে যায়। সেখানে সে দিব্যার কাছে আবার ক্ষমা চায়। সে বলে, তোমাকে ছেড়ে থাকাটা আমার সহ্য হচ্ছে না, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আরুন তখন দিব্যাকে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাওয়ার ভয়ও দেখায়। দিব্যা মানতে নারাজ। সে বারবার আরুনকে বুঝিয়ে বলে যেন সে দিব্যাকে ভুলে যায়। দিব্যার কলিগ তখন ছাদে চলে আসাতে তারা নিচে চলে আসে। দিব্যা কেক কাটে। পার্টি শেষে দিব্যার জন্য তার কলিগদের একটা সারপ্রাইজ ছিল, তারা বেড়াতে যাবে। তখন দিব্যা এবং আরুন কথা বলছিল। আরুন এটা শুনতে পায়। তখন দিব্যা একটু অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। সম্পর্কের আগের মতো অবস্থা থাকলে দিব্যা এখন খুব ভয় পেত, কারণ এটা জানতে পারলে আরুন প্রচন্ড রেগে যেত। দিব্যা তখন ভদ্রতার খাতিরে আরুনকেও তাদের সাথে আসতে বলে। আরুন প্রথমে নিষেধ করে দেয়, কিন্তু কিছুক্ষণ চিন্তা করে বলে সেও যাবে। সে তাদের কাছে 1 ঘন্টা সময় চায় নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য। আরুন যখন বের হয়ে যায় তখন তার কলিগরা তাকে বলে যে এই সিদ্ধান্তটা ভালো হয়নি। পরে তারা সবাই তৈরি হয়ে একসাথে রওনা হয়। আরুন তার কলেজ লাইফে অনেক মিশুক এবং আড্ডার মূল চরিত্র ছিল, কিন্তু এখন সে দিন দিন একঘেয়ে হয়ে গিয়েছে। যাত্রাপথে ওরা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য নামে, আর পুরো সময় জুড়ে আরুন দিব্যাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, কিন্তু দিব্যা আরুনের কাছ থেকে সবসময় একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। হোটেলে যাওয়ার পর যখন রুম সিলেক্ট করা হয় তখন আরুন দিব্যার সাথে এক রুমে থাকার জন্য বলে, কিন্তু দিব্যা রাজি না হয়, তাকে মাদানের সাথে রুম শেয়ার করতে হয়।
রুমে ঢুকেই আরন অগোছালোভাবে শুয়ে সিগারেট ধরাতে যাচ্ছিল, কিন্তু মাদানের অগোছালোভাবে থাকা পছন্দ না এবং তার সিগারেটে অ্যালার্জি আছে। সে আরনকে এই বিষয়টা জানায়, তাই আরনকে বাইরে গিয়ে সিগারেট খেতে হয়। দিনের বেলায় সবাই বিচে গোসল করতে যায়, তখন সবাই খুব মজা করছিল আর মাদান তার মোবাইল দিয়ে ব্লগের জন্য শুট করছিল। কিন্তু আরন এটা দেখে রেগে যায়। সে মাদানকে বলে যে মেয়েরা গোসল করছে আর তুমি এটার ভিডিও করছো, এটা তো খুব খারাপ জিনিস। তখন তাদের কথাবার্তা ঝগড়ায় পরিণত হয়। তখন দিবিয়া এসে আরনকে ধমকায়। আরন তখন মন খারাপ করে অন্যদিকে চলে যায়। রাতের বেলা তারা সবাই একসাথে বারবিকিউ করতে বসে, আর অন্যদিকে আরন এবং দিবিয়ার কলিগ দীপান একসাথে বসে সিগারেট খাচ্ছিল আর গল্প করছিল। তখন দীপান আরনকে তার সম্পর্কে বিষয়ে বোঝাতে নেয়। আরন তখন বলে সে এই ব্রেকআপটা কিছুতেই মানতে পারছে না। দীপান আরনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরন কিছুতেই মানতে নারাজ। তখন সে দিবিয়াকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা সবাই একসাথে গান ছেড়ে নাচছিল। আরন তখন মদ পানে ব্যস্ত। সে খেয়াল করছে দিবিয়া মাদানের সাথে নাচছে। এটা দেখে তার রাগ হচ্ছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। একটা সময় সে নিজে তাদের সাথে জয়েন করে। আরন তখন তার কলেজ লাইফে করা একটা নাচ তাদের সবাইকে শেখায়। কেবলমাত্র তখনই আরন সবার সাথে একটু মিশুক হবার চেষ্টা করে। তখন তারা সবাই একসাথে এনজয় করে। কিন্তু তারপরে আরন দিবিয়ার জন্য একটা কেক নিয়ে আসে। তখন সে দিবিয়াকে জোর করে ডাকিয়ে এনে কেক কাটায় এবং দিবিয়াকে তখন সে স্ত্রী বলে ডাকে। দিবিয়া এতে খুব রেগে যায়। তাদের হাসিটাটা তখন গম্ভীরতায় পরিণত হয়। দিবিয়া আবারও আরনের সাথে খারাপ ব্যবহার করে, আর তখন আরন দৌড়ে সমুদ্রে চলে যায় আত্মহত্যা করার জন্য। কিন্তু মাদান এবং দীপান এসে তাকে বাঁচায়। পানি থেকে উঠিয়ে আনার পর আরনের শরীর খারাপ করতে লাগে, কিন্তু তারপরও সে দিবিয়াকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে বারবার অনুরোধ করে। তাদের পুরো যাত্রাটা তখন একটা বিষণ্ণতায় পরিণত হয়। আর তখনই আরনের মা ফোন করে, আর ফোনটা দিবিয়া ধরে এবং তখন সে তার মাকে সব বলে দেয় যে তারা ব্রেকআপ করে ফেলেছে। আর এটা শুনে আরনের মা খুব কষ্ট পায়। তখন দিবিয়া নিজেও কান্নায় ভেঙে পড়ে। তারপর মাদান দিবিয়াকে নিয়ে হাঁটতে বের হয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। দিবিয়া তখন মাদানের কাছে ক্ষমা চায়, কারণ আরনকে এখানে নিয়ে আসাটা একটা বড় ভুল ছিল। তখন মাদান দিবিয়াকে তার অতীতের ঘটনা বলে, কিভাবে তার সম্পর্কে ব্রেকআপ হয়েছিল। সেটা অনেকটা দিবিয়া এবং আরনের সাথে মিলে যায়। মাদান তার গার্লফ্রেন্ডকে অনেক নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, তাই তার গার্লফ্রেন্ড তার সাথে একটা সময় মিথ্যা কথা বলতে শুরু করে। আর এভাবে দূরত্ব বাড়তে বাড়তে তাদের একটা সময় ব্রেকআপ হয়। দিবিয়া মাদানের কথা শুনে একটু আশ্বস্ত হয়। সকালবেলা তারা সবাই আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তখন তারা পাহাড়ে হাঁটার জন্য বের হয়। আরন তাদের সাথে যোগ দিলে দীপান আরনকে তাদের সাথে আসতে বলে। তারপর তারা বের হয়ে যায়। যাত্রাপথে দীপানকে আরন গতকালকের ঘটনার জন্য আবারও সরি বলে। পাহাড়ের উপরে ওঠার পর সবাই মজা করছিল আর দিবিয়া পাশে বসেছিল। আরন গিয়ে দিবিয়ার পাশে বসে এবং বলে গতকালকে যা হয়েছিল তার জন্য আমি সরি। দিবিয়ার কোনো উত্তর না পেয়ে আরন আবারও রেগে যায় এবং সে বলে যে তাদের সম্পর্কে ব্রেকআপের কারণ হচ্ছে মাদান। দিবিয়া তখন আরনকে বলে যে তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই, তোমাকে দেখলে আমার ভয় লাগে, আর বারবার তোমার সুইসাইড করার সিদ্ধান্ত দেখলে মনে হয় তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো। আরন এই সব কিছু শুনে সেখান থেকে উঠে চলে যায়। তখন দিবিয়া রেগে গিয়ে বলে, এখন বলো না যে তুমি আবারও সুইসাইড করতে যাচ্ছ। বেশ কিছুক্ষণ পর আরন ফিরে না আসায় দিবিয়া তাকে কল করে তার নাম্বার বন্ধ পায়। তারা সবাই তখন তাকে খুঁজতে বের হয়। দিবিয়া ভয় পাচ্ছিল যে আরন সত্যি সত্যি কোনো কিছু করে ফেললো কিনা। অনেকক্ষণ খুঁজেখুঁজি করার পর তারা আরনকে খুঁজে পায়। সে পাথরের উপর বসে আছে। দিবিয়া তখন তার পাশে গিয়ে বসে। আরন তখন কেঁদে তার চোখ লাল করে ফেলেছে। দিবিয়া তখন আরনকে জিজ্ঞাসা করে, খাবার খেয়েছ? আরন মাথা নেড়ে না জানায়। তখন সে বলে, আমাদের মধ্যে সব ঝামেলা হয়েছে আমার মদ খাওয়ার অভ্যাসের কারণেই। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে ভুলভাবে সন্দেহ করেছি। সরি বলতেও এখন আমার লজ্জা লাগছে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার জীবনে থাকবে না এটা ভাবতেও আমার ভয় লাগে। শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমাকে শুধু একটা সুযোগ দাও, আমাকে ছেড়ে যেও না। তখন দিবিয়া আরনকে বলে, তুমি তোমার মাকে বলতে পারবে যে উনি তার স্বামীকে আরেকটা সুযোগ দিবে কিনা? এটা শুনে আরন খুব কষ্ট পায় এবং সে ওখান থেকে উঠে চলে যায়। যাওয়ার সময় বলে যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি না। আরন তার বাবাকে একদমই সহ্য করতে পারে না। আর এদিকে দিবিয়া আরনকে তার বাবার সাথে তুলনা করেছে। আরন এতে অনেক আহত হয়। তাদের ভ্রমণ শেষ করে তারা বাড়ি ফিরে আসছিল। মাঝখানে তারা সমুদ্র দেখার জন্য আবারও নামে। আরন যথারীতি একা এক পাশে দাঁড়িয়েছিল। তখন দিবিয়া তার পাশে গিয়ে দাঁড়ায়। সে আরনকে বলে যে সিগারেটের ধোঁয়ায় সে নিজের জীবনটাকে উড়িয়ে দিচ্ছে। তখন আরন তাকে বলে যে এটাই আমার জীবনের লাস্ট সিগারেট। দিবিয়া তখন তাকে বলে যে অযথা প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আরন তাকে বলে, আমি এটা তোমার কাছে প্রমাণ করতে চাই না। দিবিয়া তখন তার ভুল স্বীকার করে। সে আরনকে তার বাবার সাথে তুলনা করেছে, আর এর জন্যই সে তখন আরনের কাছে সরি বলে। আরন কোনো উত্তর না দিয়ে চলে আসে। রাতের বেলায় আরন মাদানের পাশের সিটে বসে আসছিল। মাঝপথে মাদান আরনকে বলে যে আমার ঘুম আসছে, একটু চা খাওয়া প্রয়োজন, তুমি আমার সাথে আসবে? তারপর মাদান এবং আরন একসাথে চা খায়। তখন মাদান তার ফোনে তোলা আরনের একটা ছবি দেখায়।
আর বলে যে তোমার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে, তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাও, আমি ছবিটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। মাদান আরুনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে ছবিটা তাকে পাঠায়। আর তখন সে দেখতে পায় যে আরুন তাকে ফলো করছে। আর এটা দেখে সে খুব খুশি হয় যে আরুন আগে থেকেই তার একজন ফলোয়ার। তারপরে পুরো যাত্রাপথে আরুন এবং মাদান খুব গল্প করে। তারা অবশেষে তাদের ভ্রমণ শেষ করে গাড়ি থেকে নামার পর দিব্যা দেখতে পায় আরুন মাদানের সাথে বেশ বন্ধুত্বসুলভভাবে কথা বলছে। আর এতে সে খুব অবাক হয়ে যায়। মাদান আরুনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে যে ক্যাফে খোলার প্রথম দিনে কিন্তু আমাকে দাওয়াত করতে হবে। আরুন এটা শুনে খুব খুশি হয় এবং সে প্রতিশ্রুতি দেয়। আরুন সবার কাছ থেকে বিদায় নিয়ে দিব্যাকে বাই বলে তার স্কুটারে উঠে যায়। আরুন এতক্ষণে বেশ শক্ত হয়ে গিয়েছে, কিন্তু মোড় ঘোরার সময় আরুনের স্কুটারের স্টার্ট বন্ধ হয়ে যায়। দিব্যা তখন মায়াভরা দৃষ্টি নিয়ে আরুনের দিকে তাকিয়েছিল। সে তখন আরুনের পাশে গিয়ে দাঁড়ায় এবং আচমকা তাকে জড়িয়ে ধরে। আরুন তখনও শক্ত হয়ে দাঁড়িয়েছিল, সে দিব্যার দিকে তাকাচ্ছেও না। কয়েকবারের চেষ্টার পর তার স্কুটার স্টার্ট নেয় এবং সে সেখান থেকে চলে আসে। দিব্যার তখন হঠাৎ খুব কষ্ট হয়। আরুন চলে যাচ্ছে এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তারপরের ঘটনা শুরু হয় 2 বছর পর থেকে। আরুন তার স্বপ্নের রেস্টুরেন্ট দাঁড় করিয়ে ফেলেছে। সে অনেক পাল্টে গিয়েছে। স্কুটারের পরিবর্তে তাকে আমরা একটা বাইকে করে চড়তে দেখি। রেস্টুরেন্টে তার পার্টনার হিসেবে ছিল তার সেই বন্ধু। সে তার রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই একটা পরিচিত পারফিউমের গন্ধ পায়। তখন তার বন্ধুর ইশারায় দেখতে পেল দিব্যা তার কিছু কলিগদেরকে নিয়ে তার রেস্টুরেন্টে বসে খাচ্ছে। একসময় তাদের দৃষ্টিবদল হয়। দিব্যা তার দিকে উঠে আসে এবং বলে পাশেই তার অফিস, তাই সে এখানে খেতে এসেছে। দিব্যা তখনও জানতো না যে এই রেস্টুরেন্টই আরুনের। একজন এমপ্লয়ি আরুনকে গুড মর্নিং স্যার বলাতে সে বুঝতে পারল যে এটি তার। দিব্যা তখন অবাক হয়ে যায় এবং আরুনকে সাধুবাদ জানায়। আরুন মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে এবং তার কিছুক্ষণ পরেই আরুন এক বাটি আপেল পাই নিয়ে দিব্যাকে দেয় এবং বলে যে এটা রেস্টুরেন্টের পক্ষ থেকে। তারপরে আমরা স্ক্রিনে জেমস বাল্ডুইনের একটা উক্তি দেখতে পাই, ভালোবাসার শুরু বা শেষ সেভাবে হয় না যেভাবে আমরা মনে করি। ভালোবাসা একটা যুদ্ধ, ভালোবাসা একটা লড়াই, ভালোবাসা হচ্ছে বড় হয়ে ওঠা। মুভিটা এখানে শেষ হয়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই মুভির গল্পটি? ভালোবাসার অনুভূতি আপনাদের কাছে কেমন তা কমেন্টে আমাদের জানান। এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।